বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার। সেটা হলো কোল্ড ওয়ার এরা বা ঠান্ডা যুদ্ধের সময়কাল। এবং তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীতে দুটো বই আছে। তার একটি বই হলো সমকালীন বিশ্ব নিরাপত্তা। এই সমকালীন বিশ্ব রাজনীতি থেকে আজকে তোমাদের একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই বইয়ের প্রথম অধ্যায়। সেটা হলো যে ঠান্ডা যুদ্ধ কালীন সময়, যেটাকে ইংরেজিতে বলা হয় দ্য কোল্ড ওয়ার এরা বা ঠান্ডা যুদ্ধের সময়কাল। এটা আমরা আলোচনার প্রেক্ষাপটে প্রথমেই যদি তোমাদেরকে এটা বলা হয় যে ঠান্ডা যুদ্ধ বলতে আমরা ঠিক কী বুঝি। এই যে কোল্ড ওয়ার এরা কথাটা আমরা একটু পরে আলোচনা করি। এই যে কোল্ড ওয়ার কথাটা, যেটা বাংলায় আমরা বলি ঠান্ডা যুদ্ধ, তো এখানে একটা ওয়ার শব্দ আছে। তোমরা জানো তো যুদ্ধ শব্দের ইংরেজি হিসাবে দুটি শব্দ ব্যবহার করা হয়, একটা হলো ব্যাটেল আর একটা হলো ওয়ার। এই ওয়ার এবং ব্যাটেলের দুটোরই বাংলা আমরা যুদ্ধ বলি, কিন্তু অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে ব্যাটেলের বাংলা ওনারা করেন সংঘর্ষ এবং ওয়ারের বাংলা ওনারা করেন যুদ্ধ। কেন, একটু পার্থক্য রয়েছে আর কি। ব্যাটেলের অর্থাৎ যুদ্ধের আকৃতি যখন ছোট হয় এবং কম পরিমাণ অস্ত্রের ব্যবহার হয় সেটাকে ব্যাটেল বলা হয় বা সংঘর্ষ বলা হয়, সামরিক সংঘর্ষ। আর যদি সামরিক অস্ত্রের ব্যবহারের পরিমাণ খুব বেড়ে যায় এবং এটা স্বল্পকালীন সময়ের জন্য নয়, খুব দীর্ঘ সময়ের জন্য কোনো সংঘর্ষ যখন ক্রমাগত চলতে থাকে অথবা পাশাপাশি কয়েকটি ব্যাটেল সংঘর্ষ যখন একসাথে চলে এবং তার সময়কালটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, তখন সেটা ব্যাটেল থেকে ওয়ারে পরিণত হয়। তো কোল্ড ওয়ারকে বাংলায় আমরা বলছি ঠান্ডা যুদ্ধ। তো প্রথম কথা হলো যে যুদ্ধ আবার ঠান্ডা হয় কি করে। এটা একটা স্বাভাবিক প্রশ্ন থাকতে পারে যে যুদ্ধ তো যুদ্ধই, এটা আবার ঠান্ডা হয় কি করে। কিন্তু তোমরা জানো সেটা ব্যাটেল হোক কিংবা ওয়ার হোক, বাংলাতে সংঘর্ষ কিংবা যুদ্ধ যেটাই আমরা বলি, যুদ্ধের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো যেমন সমরাস্ত্রের খুব ব্যবহার হবে, দুটি সরকার সরাসরি এখানে ইনভলভ হবে এবং দুটি দেশের মিলিটারিরা প্রত্যক্ষভাবে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে, যুদ্ধ হবে এবং কি হবে, সেখানে প্রচুর পরিমাণে ধ্বংসলীলা শুরু হবে। কিন্তু এটাকে যখন আমরা বলি তখন এটা হলো প্রকৃত ওয়ার, দ্য রিয়াল ওয়ার বা হট ওয়ার যেটাকে বলি। কিন্তু কোল্ড কেন বলা হচ্ছে? যে কোল্ড কথাটা আসলে আমরা বলি ঠান্ডা। তার মানে কি, যুদ্ধের প্রায় সকল বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকা সত্ত্বেও সেই যুদ্ধটা দুটি দেশ কিংবা দুটি গোষ্ঠীর মধ্যে সরাসরি হয়নি এবং সেখানে কোনো বড় ধরনের সমরাস্ত্রের ব্যবহার হয়নি, কিন্তু থেকে গেছে শব্দযুদ্ধে, থেকে গেছে বাকযুদ্ধে, থেকে গেছে আবেগের যুদ্ধে। সেই জন্য এইটাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ। এখন এই ঠান্ডা যুদ্ধের যে এরা, যে সময়কাল, এটা আমরা কি বলতে কি বুঝবো এবং কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধটা হলো কাদের মধ্যে। মূলত একটু প্রেক্ষাপট তোমাদের বলি। আমরা জানি যে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়, 1945-এর প্রথম দিকে এটা প্রায় শেষ হয়। তো শেষ হওয়ার পরে তোমরা জানো সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দুটি ব্লক ছিল, দুটি যে ক্ষমতার যে কেন্দ্র ছিল, তার একটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এবং সোভিয়েত ইউনিয়ন। এই চারটি দেশ এবং তাদের সাথে যুক্ত কিছু রাষ্ট্র, এবং তাদের বিপরীতে ছিল জার্মানি, জাপান, এবং টার্কি। এই সকল যে অক্ষশক্তি ছিল তাদের বিরুদ্ধে অ্যালাইড পাওয়ার বলতে প্রথম যে চারটি নাম নিলাম তাদেরকে বোঝায়। তো তাদের মধ্যে যুদ্ধটা যখন শেষ হলো, এখন যুদ্ধ তো শেষ, এবং শেষ হওয়াটা খুব ত্বরান্বিত করেছে যে জাপানের উপর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে দুটি পরমাণু বোমা নিক্ষিপ্ত হয়, একটি হিরোশিমাতে, অন্যটি নাগাসাকিতে, এবং তোমাদের বইতে আছে হিরোশিমাতে একটি বোম নিক্ষিপ্ত হয়েছে, পৃথিবীর ইতিহাসের প্রথম পরমাণু বোম সেখানে নিক্ষিপ্ত হয়েছে। একটি নাম হলো লিটল বয়, অন্যটি নাম হলো ফ্যাটম্যান। তো এই দুটি পরমাণু বোমা নিক্ষিপ্ত হওয়ার পরেই কিন্তু যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়। এখন যুদ্ধ তো শেষ হলো, অ্যালাইড পাওয়ারের মধ্যে প্রধান দুই শক্তিধর, চারটি প্রধান শক্তিধর দেশ ছিল। একটি ফ্রান্স, মহাশক্তিধর দেশ; ব্রিটেন, মহাশক্তিধর দেশ; সোভিয়েত ইউনিয়ন, মহাশক্তিধর দেশ; মার্কিন যুক্তরাষ্ট্র, মহাশক্তিধর দেশ। এখন যুদ্ধটা শেষ হওয়ার পরে
তাদের প্রত্যেকের মনে হলো যে যুদ্ধ তো শেষ, কিন্তু সারা বিশ্বব্যাপী কর্তৃত্ব কাদের হবে, কে বেশি ক্ষমতাবান হবে। সে কে বেশি ক্ষমতাবান এই চারটি দেশের মধ্যে প্রথম তো এটা একটু প্রমাণ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র একটু চালাকি করে প্রথমেই তার পরমাণু বোমাটা নিক্ষেপ করে বিশ্বের মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। দেখো এই বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বকে আমি নেতৃত্ব দিতে চলেছি, আই এম দ্য লিডার অব দ্য গ্লোব, এই বিশ্বের আমি হব নেতা। তো এইভাবেই সে তখন তার কি করলো, তার বিভিন্ন কার্যক্রম শুরু করে দিল। তো বাকি দুটি দেশ খুব বেশি কার্যক্রম করলো না, একটি হলো ফ্রান্স, অন্যটি হলো গ্রেট ব্রিটেন। তবে গ্রেট ব্রিটেন সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে এবং ফ্রান্স বেশিরভাগ সময় পাশে থেকেছে, কখনো কখনো একটু বিরোধিতাও করেছে। তো বাকি রইল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ভাবলো না, এই সময় আমাকে সারা পৃথিবীর নেতা হওয়ার মতো এই সুযোগটা আমাকে মানে নষ্ট করতে দেওয়া যাবে না, সুতরাং এটাকে আমিও ব্যবহার করব। তোমাদের আরেকটা কথা বলি, এখানে সারা বিশ্বের রাজনীতিতে নেতৃত্ব দেবে এটাও নয়, দুটি দেশের বিশ্বকে পরিচালনা করবার বা সমাজকে পরিচালিত করবার যে দুটো বিষয় আছে, একটা হলো আইডিওলজিক্যাল ওয়ার এটাকে বলা হয়, যেটাকে আমরা বলি মতাদর্শগত মানে যুদ্ধ। সেটা কি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তারা গণতান্ত্রিক মূল্যবোধ, উদারতাবাদ এবং পুঁজিবাদের উপর নির্ভর করে তাদের আদর্শ। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক আদর্শ, সাম্যবাদ, এই আদর্শের ভিত্তিতে তারা মানে চলা শুরু করেছে, যেটাকে আমরা সোশ্যালিস্টিক আইডিওলজি বলি, যেটা 1917 সালে বলশেবিক আন্দোলনের পরে রাশিয়ায় সেটা মানে তৈরি হয়েছে। তাহলে মতাদর্শগতভাবে পৃথিবীর দুটি প্রধান মহাশক্তিধর দেশ তারা কিন্তু আলাদা এবং তারা চাইছে নিজের মতো করে বিশ্বটা করতে। এই জন্য তাদের মধ্যে মানে শুরু হয় একটা মানে সংঘর্ষ, সেটা মৌখিক থেকে যায় এবং তারা কি করলো, দুটি ব্লক তৈরি করলো। আচ্ছা, এখন এটার পাশাপাশি যখন আমরা এরা শব্দটা আনলাম, যে এই যে পরিস্থিতিটা মানে যুদ্ধের মতো পরিস্থিতি, কিন্তু সরাসরি যুদ্ধ নয়, এই পরিস্থিতিটা 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে এটা চলেছে। তো যার কারণে এটাকে ব্যাটেল বলা যাবে না, এটাকে যুদ্ধই বলা যাবে। তো কোল্ড কেন সেটা আমি বললাম, তো যেহেতু 1945 সাল থেকে মানে 1991 সাল পর্যন্ত এই যে দীর্ঘ সময়টা, এটা একটা মানে বিশাল বড় সময়কাল। এই এরা বলতে এই সময়টাকে মানে বোঝানো হয়েছে। তো হোয়াট ডু উই মিন বাই কোল্ড ওয়ার এরা, তাহলে মানে আমরা বাই কোল্ড ওয়ার এরা উই মিন দ্য ইয়ার স্টার্টিং ফ্রম 1945 টু 1991, এই যে দীর্ঘ সময়টা, এটা হলো মানে ঠান্ডা যুদ্ধের সময়কাল। এখানে বলা হচ্ছে যে ফিচার্স অফ কোল্ড ওয়ার, তোমরা দেখতে পাচ্ছ ফিচার্স বলতে আমরা বৈশিষ্ট্য বুঝি। তো বৈশিষ্ট্যগুলো কিন্তু শুরুতে তোমাদের কিছুটা বলা হয়ে গেছে, যে ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য ছিল যে এটা মানে দুইটি মানে শক্তিধর দেশের মধ্যেকার যুদ্ধ, এবং শুধু তাদের মধ্যে নয়, এবং তাদের কিছু ফলোয়ার রাষ্ট্র ছিল, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফলোয়ার রাষ্ট্র ছিল, অনেকগুলো ফলোয়ার রাষ্ট্র ছিল, সোভিয়েত ইউনিয়নের অনেকগুলো অনুগামী রাষ্ট্র ছিল, ফলোয়ার রাষ্ট্র ছিল। তো তাদের মধ্যেও অর্থাৎ একের বিরুদ্ধে যখন নাকি কোনো একটা সংঘর্ষ হতো, তাহলে ওই জোট সবাই তার পাশে চলে আসতো, ঠিক আছে। তাইলে এই সময়টা অর্থাৎ পারস্পরিক জোটে পরিণত করা, অর্থাৎ কোল্ড ওয়ারটার মধ্যে দুটি জোট যে নির্মিত হয়েছে, এটা কোল্ড ওয়ারের একটি কি মানে অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো যে কোল্ড ওয়ারটা শুধুমাত্র রাষ্ট্রের রাজনৈতিক বিষয় সীমাবদ্ধ ছিল না, সেটা মতাদর্শগত বিষয় এটা ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ তারা চাচ্ছে কত বেশি অনুগামী রাষ্ট্র তৈরি করা যায়। সোভিয়েত ইউনিয়ন সবসময় চেষ্টা করেছে যে সমাজতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী কতগুলো রাষ্ট্রকে আনা যায়, আর মার্কিন যুক্তরাষ্ট্র উদারনীতিবাদ এবং পুঁজিবাদের উপর ভিত্তি করে কতগুলো রাষ্ট্রকে তাদের পক্ষে আনা যায় এবং কিভাবে রাষ্ট্রের উপরগুলো মানে প্রভুত্ব চালাবে সেই বিষয়ে তারা খুব সজাগ ছিল। এবং অন্য আরেকটি বিশিষ্ট্য হলো যে পরস্পরের যুদ্ধের যে পরিণতিতে কি হবে এবং নিজের পক্ষে কম ক্ষতি অপরের পক্ষে বেশি ক্ষতি হয়, সেটার জন্য তারা দুটি কিন্তু ব্লকও তৈরি করেছে, ঠিক আছে। সেই দুইটি ব্লক তৈরি করাটাও কিন্তু অন্যরকম একটা মানে ঠান্ডা যুদ্ধের কি মানে বৈশিষ্ট্য। কেমন? তো এই যে বৈশিষ্ট্যটা, এটা আমরা দেখব যে এই সময়ের মধ্যে মানে কি মানে খুব মানে বড় ধরনের ঘটনাগুলো ঘটেছে এই ঠান্ডা যুদ্ধের সময়কালে। তো বৈশিষ্ট্যগুলো পড়ার পরে তোমাদের পাঠ্য বইয়ে যেটা থাকবে মানে যেটা পড়লে পরে তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে ঠান্ডা যুদ্ধের সময়কালের মধ্যে এই পয়েন্টগুলো বিশেষভাবে আছে, এবং সেই পয়েন্টগুলোর উপরে তোমরা যখন ভালোভাবে পড়াশোনা করবে তখন দেখবে তোমাদের প্রস্তুতি বা তোমাদের পড়াশোনার বা আন্ডারস্ট্যান্ডিংটা, তোমাদের বোধগম্যতা অনেক বেশি বেড়ে যাবে। এখানের যখন নাকি ঠান্ডা যুদ্ধ মানে চলছিল সেই সময়কালে আমরা জানি
কিউবান মিসাইল ক্রাইসিস, এটাকে মানে বাংলাতে তোমাদের পাঠ্য বইতে তোমরা পাবে যে কিউবার মিসাইল সংকট। তো মিসাইলের বাংলা আমরা জানি যে ক্ষেপণাস্ত্র, তো ক্রাইসিস মানে হলো সংকট। ক্ষেপণাস্ত্র সংকটটা কি তোমরা জানো, মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী অন্য একটি পাশের রাষ্ট্র আছে, তার নাম হচ্ছে কি মানে কিউবা, ঠিক আছে। তো কিউবার তখনকার রাষ্ট্রপতি ছিল কে মানে ফিডেল কাস্ট্রো, এবং অত্যন্ত শক্তিশালী নেতা, এবং কিউবা ছিল মানে সোভিয়েত অনুগামী। তো যখন নাকি যুদ্ধ মানে ঠান্ডা যুদ্ধের সময়কালে দুজনের অবস্থান খুব তুঙ্গে আছে এবং প্রত্যেকের অনুগামী রাষ্ট্ররা নিজেদের পক্ষে শক্তি আহরণ করার চেষ্টা করছে, সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাবু করার জন্য সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে অনেকগুলো মানে পরমাণু ক্ষেপণাস্ত্র কি করা হয়েছে, কিউবাতে মানে বসানো হয়েছে, ঠিক আছে। 1962 সালের কথা এটা। যখন কিউবাতে বসানো হয়েছে মানে বসানোর প্রায় 8-9 দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্র এটা জানতে পারে গোয়েন্দা সূত্রে যে সোভিয়েত ইউনিয়ন থেকে অনেকগুলো মিসাইল কি এখানে বসানো হয়েছে, এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য মানে অত্যন্ত কি ক্ষতিকর। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন এমন একজন যিনি আসলে মূলত চাইছিলেন না যে মানে কেনেডি ছিলেন, হ্যাঁ, জন এফ কেনেডি তখন রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি কিন্তু চাইছিলেন না যে সরাসরি একটা যুদ্ধ হোক। তো তিনি একটা নিরাপত্তামূলক বৈঠকে বললেন যে আমরা এমন কিছু কৌশল অবলম্বন করি যাতে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সেই মিসাইলগুলো প্রত্যাহার করতে মানে বাধ্য হয়। তখন তারা সরাসরি যুদ্ধে না গিয়ে বা কিউবার উপরে সরাসরি অ্যাটাক না করে করলো কি মানে সমুদ্রের মধ্যে অনেকগুলো জাহাজ পাঠিয়ে দিল, যে যখনই সোভিয়েত থেকে কোনো জাহাজ যে কোনো উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্যে কিংবা সামরিক উদ্দেশ্যে যখন নাকি কিউবার পথে পরিচালিত হয়, সমুদ্র পথেই তাদেরকে মানে বাধা দান করা হয়। তো এতে রাশিয়ারও একটু মানে সোভিয়েত ইউনিয়নের একটু টনক নড়ল যে এভাবে যদি যুদ্ধে যায় তাহলে কিউবার ক্ষতি হতে পারে, তাদেরও ক্ষতি হতে পারে। যাক, পরবর্তীতে আলোচনায় এই যে বিশাল সংকট মানে যুদ্ধের একদম তুঙ্গে অবস্থান করছিল দুটি রাষ্ট্র, এবং তাদের মধ্যে উত্তেজনার পারদ এত চড়েছিল যে পৃথিবী সে সময় আতঙ্কিত ছিল যে যে কোনো মুহূর্তে যুদ্ধটা কিন্তু কি মানে হয়ে যেতে পারে। আসলে সেই যুদ্ধটা এড়ানো গেছে, কিন্তু এই এড়ানোর যে বা এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় যে মানে মিসাইল ক্রাইসিস, কিউবান মিসাইল ক্রাইসিস। তা আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। দেখো, আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে এই সময়ে এমার্জেন্স অফ পাওয়ার ব্লকস, মানে পাওয়ার ব্লকস বলতে আমরা বুঝি যে ক্ষমতার মানে মেরু। হ্যাঁ, তো দুটি ক্ষমতার মেরু কিন্তু তখন কিন্তু এসেছিল। একটা তো আমি বলেছি অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে একটি ক্ষমতার ইয়ে ছিল, ব্লক ছিল, অন্যটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগামী দেশদেরকে নিয়ে। তো ওনারা যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের অনুগত দেশগুলোকে নিয়ে একটি মানে সামরিক চুক্তি করে এবং সামরিক জোট গঠন করে, সেটার নাম হচ্ছে ন্যাটো, NATO, যেটাকে আমরা বলি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। এখানে মানে বেশিরভাগ পশ্চিম ইউরোপের দেশগুলো ছিল, শক্তিশালী দেশগুলো ছিল, এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র লিড করেছে, তার মানে হলো সোভিয়েত পক্ষ থেকে যে কোনো ধরনের সামরিক আক্রমণকে প্রতিহত করার জন্য তারা কি মানে ন্যাটোটা মানে করেছে। আবার ন্যাটোর বিপরীতে সোভিয়েত ইউনিয়ন করলো কি, তারা ন্যাটোকে মোকাবেলা করার জন্য আরেকটি তারা সোভিয়েত অনুগামী রাষ্ট্র, বিশেষ করে তার মধ্যে পূর্ব ইউরোপের অনেকগুলো দেশ ছিল, তাদেরকে নিয়ে গঠন করেছে মানে ওয়ার্সো প্যাক্ট। ওয়ার্সো প্যাক্ট এই জন্য বলা হয়, তোমরা জানো ইউরোপের একটি দেশ পূর্ব ইউরোপের যার নাম পোল্যান্ড, সেই পোল্যান্ডের রাজধানী হলো ওয়ার্সো। যেহেতু ওয়ার্সোতে এই চুক্তিটা, এই সামরিক চুক্তিটা করেছে মানে সোভিয়েত ব্লকের সকল দেশ মিলে, সেই জন্য এটাকে বলা হয় ওয়ার্সো চুক্তি বা ওয়ার্সো প্যাক্ট। তাহলে দুটি পৃথিবীর ইতিহাস এই যাবৎ সর্ববৃহৎ দুটি সামরিক জোট সেই সময় কি গঠিত হয়। ভাগ্য ভালো পৃথিবীর, কিন্তু সেই সামরিক জোটগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ হয়নি, কিন্তু অপ্রত্যক্ষ অনেক যুদ্ধ হয়েছে। তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সময় ঘটেছে, সেটা হলো এমার্জেন্স অফ নেম। এই যে তোমরা দেখতে পাচ্ছ NAM, নেম মানে হলো, যেমন আমরা বাংলাতে এটাকে বলি কি মানে নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন, ইংরেজিতে এটাকে বলা হয় নন অ্যালায়েন্ড মুভমেন্ট, ঠিক আছে। এই নির্জোট আন্দোলনে যারা কাজ করেছে, বিশেষ করে তোমরা জেনে খুব খুশি হবে এবং খুব ভালো লাগবে যে এই ন্যাম গঠনে
অর্থাৎ এই ঠান্ডা যুদ্ধকালীন সময়ে নির্জোট আন্দোলন ঘটনে আমাদের ভারতের ভূমিকা ছিল মানে অপরিসীম। যেমন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু এবং সেই সময়কার ইন্দোনেশিয়ার যিনি রাষ্ট্রপতি ছিলেন সুকর্ণ, এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটু ছিলেন, এবং ইজিপ্ট অন্য আরেকটি রাষ্ট্র যেটা আফ্রিকাতে আছে, সেই মানে ইজিপ্টের যিনি রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের, এবং ঘানার একটি যে মানে ঘানার রাষ্ট্রপতি যিনি ছিলেন অ্যানক্রোমা, ওনারা মিলে এই ন্যাম গঠন করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এই যে পাওয়ার পলিটিক্স যেটা আছে, যে দুই মেরুর যে পলিটিক্স আছে, দুই পলিটিক্স থেকে আমরা মানে দূরে থাকব, দূরে থেকে আমাদের নিজস্ব যে স্বাধীন আমাদের যে মানে পররাষ্ট্রনীতি সেটা আমরা করব, এবং কোনো যুদ্ধকালীন কোনো পরিস্থিতিতে আমরা নিজেদেরকে নিমজ্জিত করব না, তাদের থেকে দূরত্ব বজায় রেখে মেডিয়েশনের ভূমিকা রেখে সারা পৃথিবীতে নতুন করে শান্তি আনার আমরা কি মানে চেষ্টা করব। এবং সেই প্রেক্ষাপটে ন্যাম বা নির্জোট আন্দোলন কিন্তু অনেকটা সক্ষম হয়েছিল তৎকালীন পৃথিবীতে, মানে সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে সারা পৃথিবীতে যুদ্ধের পরিস্থিতিটা কমিয়ে আনার ক্ষেত্রে এবং নতুন আন্তর্জাতিক একটি ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে, তৃতীয় একটি বিশ্বের জোট তৈরি করতে পাওয়ার পলিটিক্সের বাইরে তারা কিন্তু মানে সক্ষম হয়েছিল। তো বন্ধুরা, এই কোল্ড ওয়ার এরার এই যে মানে পার্টটা আছে, সেই পার্টটার মানে এ পর্যন্ত তোমাদের এই ক্লাসে সীমাবদ্ধ রাখলাম। পরবর্তী কোনো এক ক্লাসে এই অধ্যায়ের বাকি পার্টটুকু তোমাদের বলার চেষ্টা করব, এবং আমার বিশ্বাস আজকের ক্লাস থেকে তোমাদের অনেকটা উপকার হবে বলে আমি বিশ্বাস করি। ভালো থাকো সবাই।